দর্শক, ভালো আছেন নিশ্চয়ই। আমন্ত্রণ আমাদের ক্রাইম ফিকশনে। এবার আমরা আপনাদের সামনে তুলে ধরবো রাজশাহী জেলার দুর্গাপুরের চাঞ্চল্যকর একটি ঘটনা। দর্শক, তাহলে দেখতে থাকুন কি ঘটেছিল সেদিন রাজশাহী জেলার দুর্গাপুর থানার কাঁঠালবাড়িয়া বাসাইল গ্রামের পশ্চিম পাড়ায়। মার্চ 2013 রাজশাহী জেলার দুর্গাপুর থানার আমগাছি গ্রামের ভ্যান চালক আব্দুল মান্নানের গলাকাটা লাশ পাওয়া যায়। পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যায়, তবে দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া মাথাটি উদ্ধার করতে পারেনি। পুলিশ সেই বিচ্ছিন্ন হওয়া মাথাটি উদ্ধার করতে মাঠে নামে। সিরাজ ভাই যে ওই যে রাইতের অন্ধকারে জবা দিছি কল্লা নাই, কি সাংঘাতিক ব্যাপার। আব্বার আর কোনো বিষয় খুঁজে পাবো না, আজের বিষয় না গাভাবি করতে তো। শোনো, এই সমস্ত যারা করে তারা খুব ডিয়ারিং, বিশেষ চক্রের লোক। আরে গলা কাটা বাহিনীর নাম শোনো না, এই সমস্ত এগুলিটা বেশি ঘামাইবে না, বেশি ঘাটাঘাটি করা ভালো না মিয়া, বুঝছো? মিয়া ভাই ঠিক আছে, চল যাই, আমরা চলে যাই। যাও। আসি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও। ভাই বড় ভাই, আপনি কি গেছিলে? তুমি এগুলিটা বেশি ঘাটাঘাটি করবে না, নিরহ মানুষ। যাও, বাসা যাও, যাও। স্যার। হ্যাঁ আসমত, কি অবস্থা? স্যার স্পট থেকে আসলাম, গুড। লাশটাকে মর্গে পাঠিয়ে দিয়েছি, আর ওখানকার লোকজনকে জামা কাপড় দেখে লাশটাকে শনাক্ত করতে পেরেছি। না স্যার, আমার মনে হচ্ছে এটা কোনো বিশেষ গোষ্ঠীর কাজ। বিশেষ গোষ্ঠী তো বটেই, এরপরে আরো অনেক কিছু আছে হয়তো, না হলে ডেড বডি থেকে মাথাটাকে আলাদা করার কথা না। যাই হোক, দেখা যাক আমাদের পিএমএ কি আসে। আর অবশ্যই মাথাটাকে খুঁজে বের করতে হবে। মাথাটা যদি খুঁজে বের করতে না পারি, আমরা কিন্তু প্রশ্নবিদ্ধ হব। বিভিন্ন লোক, বিভিন্ন মিডিয়া আমাদের সম্পর্কে বিভিন্ন কথা বলবে, ঠিক আছে? বাজান এত তাড়াতাড়ি করতেছো কে? কোথায় যাবে? বাজারে যাবো রে, বাজার। এত লেটে বাজারে যাবে কে? চা খাইতে যাবো। আমি এনে বানা দেই, এনে খাও। না রে, এই জিনিসগুলো নিয়ে ঘরে তো আরাম।
আরে কি হয়েছে রে? কখন যাবি তুই? বাজার একটু বাজার যাবো। বাজার যাওয়া যাবে না। তোমার যে আমি কইছি তোমার সাথে আমার কথা আছে, বাজার যাও না। কাল সকালে যা তো আর কই। না তুমি যাও না বাজার, দিনকাল ভালো না, মাঠের গলা কেটে ভালো দিতেছে, তুমি যাও না বাজারে। তুমি টেনশন করো না তো বাজার, আমি যামু আর আমু। তো টেনশন তো আমি কি করবো? টেনশন কেনা করবো? আমি না করি যাইও না, যাইও না, না করতেছি। কেমন যাইবই? যাও গা দেখে খেলা হান কেমন। বাবু তো এখন আইলো না। হ্যাঁ আমি কি করুম? আমার বাপ আর তোমার কি বলা তোমার মতোই আক্কেল গান কম। তো বুঝিলাম তো কম না, তাও তো হে বোঝে না, না করলাম তাও গেল। তো তার যা একটু খুঁজে দেখে তাইলে আমি পারবো না। হ্যাঁ কি গেদা পোলা পান যে বাপ্পি লাগায় খুঁজে নিয়ে আসলে তোর একাও যাওয়া লাগবো না, নু যাই, দিনকাল ভালো না, ভাই আমার সাথে খুঁজে আসি, দেখে আসি। তোমার বাটা তুমি যাও। না তুমি আইসো হাতে, নাও যাই, উঠো শালার বুড়া। আইসো। পাইলাম না রে, কত খোঁজ করলাম, ওখানে গেছে। অস্থির হও না, অস্থির হও না। অস্থির হবো না মানে? এখানে বসো। পোলা হইলে আমার হাই হাই রে, আমি কি করব রে? ওখানে গেছে রে। কালকে আমি শতবার না করলাম, তুই চা খাবে নিকে যাইস না, আমার কথা শুনলই না, যেমন গেলই, ওর খোঁজ খবর পাইতেছি না আমি। দাদা কি কর? দাদা তুমি এত কান্নাকাটি করো না দাদা। তোর খোঁজ পাইছ? খোঁজ পাই নেই, পায়ে যাবো না, তুমি আল্লাহ আল্লাহ করো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা আমার কামের খোঁজ খবর পাইতেছি না। কি দাদা? আর আমার কামের খোঁজ খবর নাই। হ্যাঁ আব্বা কালকে অনেকদিন বেরিয়েছে। আব্বা কালকে রাত্রে বেড়াইছে, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। কও কি? তার মোবাইলও বন্ধ পাওয়া যাইতেছে কাকা। আর কলাকাটা বাহিনী বেরিয়েছে। আচ্ছা শোনো, আত্মীয় স্বজনে বসে ফোন দাও। কাকা আর তোমার তো বুঝতেছি কি হয়েছে? এমাসুন ওবার একটা লাশ পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ কি খবর? কি তুই? কতগুলা নাই। কর কি? ও দাদা এই তো আমার বাজারে পাঞ্জাবি। জামাতে পাঞ্জাবি। এপ্রিল 2013
রাজশাহী জেলার দুর্গাপুরে আবারও একটি গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এবার খুন হয় এলাকার সাবেক মেম্বার কাইয়ুম। মৃতদেহের পোশাক দেখে কাইয়ুমের একমাত্র ছেলে তার বাবার লাশ শনাক্ত করে এবং থানায় যায় মামলা করতে। দর্শক দেখতে থাকুন এবার কার বিরুদ্ধে মামলা করে কাইয়ুমের স্বজনেরা। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি আপনার অফিসে গিয়েছিলাম। আপনার এলাকায় একই জায়গায় খুব অল্প দিনের ব্যবধানে একই ধরনের ঘটনা ঘটে গেল। ডেড বডি শনাক্ত করতে পেরেছেন? জি স্যার, আমি তো ঘটনাস্থল থেকে আসলাম। ও তো কায়ম মেম্বার স্যার। সে কি রানিং মেম্বার? না স্যার, এক্স মেম্বার। এক্স মেম্বার? ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলছি, আপনি বসুন। শান্ত স্যার কি কয় শোনো। আপনি একটু শান্ত হন, কায়ুম নবী তো আপনার বাবা? জি। আপনারা কয় ভাই কয় বোন? আমার আর কোনো ভাই বোন নাই স্যার, আমরা তিনজনই থাকতাম আমাদের বাড়িতে। আপনার মা? আমার মা তো স্যার 5 বছর আগে মারা গেছে স্যার। আপনার ফ্যামিলিতে আর কেউ নেই? আমার এক চাচা থাকেন, উনি আলাদা বাড়ি করে আলাদা থাকেন। আচ্ছা, আপনার বাবার মৃত্যুর ব্যাপারে আপনারা কি কাউকে সন্দেহ করেন? স্যার সন্দেহ করুন কি, ও 2টা মেম্বারই করছে, ওর থেকে শত্রু দাসাল্লা, আমি সন্দেহ করি কার স্যার? আচ্ছা, আপনি কাউকে সন্দেহ করেন? স্যার স্যার আমার কিছু মনে পড়তেছে না স্যার, আমি কিছু জানি না স্যার, এরকম কিছু তো আমার চাচা স্যার। আচ্ছা, আপনার নাম? ভাই কিরণ। আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করেন? সন্দেহ করবো কি স্যার? থামুন কে, তোর নাই নাই মেম্বারই, তোর তো ঘুরাঘুরি করা লাগবো কে? হ্যাঁ ওই যেটা কি কর আমার কাছে কিছুই হয় নাই। কি জানে তুই কোন লাগবো না, কিছু জানি আমি তুমি কি করছাও, কিরে কেউ নাই জানি নাকি? দেখছো কি হয়েছে? কথা কয় না, কি হয়েছে আপনার? কিছুই জানি। দেখি হ্যাঁ না, এ তো অ্যাক্সিডেন্টের কেস না, নিশ্চয়ই মারামারি করছে। কে মারছে আপনাকে বলেন? বাজান কও তো, তুমি কি মারামারি করছো? না হয়েছে কি, কি ব্যাপার মেম্বার, তুমি অসময়ে আমার বাড়িতে? ওই পাওনা টাকাটা নিতে আইছিলাম। আর পাওনা টাকা? কিসের টাকা? কেন ঘর বানানোর সময় যে টাকাটা নিছিলা? ঘর বানানোর সময়? সেই টাকা তুমি এখনো পাও নাই? না জিগাও তোমার বউরে। ফিরোজা, ফিরোজা! আর মেম্বার সাহেব আপনি কখন আইছেন? এই এক্ষুনি মেম্বারের সাথে কথা করে আগে আমার সাথে কথা বল। মেম্বারে টাকা দাও নাই? না মানে তুমি তো টাকাটা দিছিলা মেম্বার সাহেবের দেওয়ানের লেগা, আমি হ্যাঁ খবরও দিছিলাম কিন্তু হ্যাঁ আহে নাই। আর ওই টাকাটা দিয়ে না আমি গয়না বানায় ফেলাইছি। আবার গয়না বানাইছো? তোমার কত গয়না চাই? হ্যাঁ কত গয়না চাই? যাও যাও ঘরে যাও, খায় দিছে, যাও তাতে যাও। গয়না গয়না করতে করতে আবার পাগল বানাই দিল। মেম্বার, আমি কালকে ঢাকা থেকে এসে তোমার টাকা গুছাই রাখুন, তুমি আমার দোকানে এসে নিয়ে দেবে। যাও, অসময় আমার বাড়িতে আসবে না, যাও। ঠিক আছে, পাওনা টাকা দিয়া দিবা আর আহুম না। তো আজ ওর বাড়ির উপরে যায় কইলাম যে আজ আমি টাকা ছাড়া এক পাউলো রুম নাই বাড়ি থেকে। লাস্টে সিরাজ আর সিরাজের বউ মিলে আমার দুইটা মারছে। আবার সিরাজ কইলো আবার যদি আমার বাড়ির উপর আহেন তাইলে আপনারে জানে মেরে হালামু। কি সিরাজের এত সাহস আমার ভাইয়ের গায়ে হাত? আব্বা আপনি থাকেন, আমি থানায় মামলা করব। এই চলেন, এক্ষুনি আমার সঙ্গে চলেন। না না না, চলেন তো। দরকার নাই, মান ইজ্জতের প্রশ্ন। আমার মনে হয় কি স্যার, এই খুনের সাথে ওর সম্পৃক্ততা আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা এক কাজ করুন,
জানি না এটা কিসের রোগ। আপনার বাড়ির উঠানের রক্ত তো বুঝতে পারলাম না। আপনার স্বামী কোথায়? বিশ্বাস করেন, আপনার স্বামী কই? ও তো বাড়িতেই ছিল একটা। মিথ্যা কথা বলতে। মিথ্যা কথা বলতে। না ভাই, বিশ্বাস করেন, স্যার দেখেন এই যে দাও। বাড়ির লোককে রক্ত কিসের? স্যার আমি বিশ্বাস করেন আমি জানি না যে এটা কিসের রক্ত। আপনার হাজবেন্ড কোথায়? স্যার বাড়িতেই ছিল, আমি তো নাই দেখতেছি না কোথাও। ঠিক আছে চলুন আমাদের স্যার আমি কই যাবো? থানায়। কেন স্যার? আপনার বাবার বাড়ি কোথায়? স্যার এই তো পাশের গ্রামের বেলাপুরে। বাবার নাম কি? স্যার মুসা। আপনার হাজবেন্ড কোথায়? স্যার হ্যাঁ তো পুলিশ আর ওই পাড়া প্রতিবেশী ভয় পলাইছে। গুড, বলিয়েছে। তা আপনি যে খুনটা করলেন, কি কারণে খুন করলেন বলেন তো? স্যার আমি খুন করি না। বেশি কথা বলে, খুন করিনি। এই এক কথা শুনতে শুনতে তো কান জ্বালাপালা হয়ে গেল, খুন করিনি খুন করিনি। আবার পরে ঠিকই বেরোয় যে আমি খুন করেছি। খুন না করলে আপনার হাজবেন্ড পালিয়ে যাবে কেন? শুধু খুন করেননি তা না, আপনি নিশ্চয়ই বিশেষ কোনো গোষ্ঠীর সাথে জড়িত, না হলে একই জায়গায় একই ধরনের ডেড বডি আমরা বারবার পাবো কেন? এই মহিলার সাথে ভালোভাবে কথা বলা দরকার। আপনি সাব ইন্সপেক্টর শিরিনের কাছে নিয়ে যান, ওকে বলেন ইন্টারোগেশন করবে, করে আমাকে ফলো আপ জানাবে, ঠিক আছে? আপনার মেয়ে ফিরোজা বেগমের বাসায় কায়েম নবী খুন হয়েছে। তাতে আমার কি স্যার? আপনার বাড়ি সার্চ করা হবে। আমার বাড়িতে সার্চ করবেন স্যার? আমি তো কিছু বুঝতেছি না। আমাদের ডিউটি আমাদেরকে করতে দিন, কোনো কথা বলবেন না, একদম চুপ থাকবেন। বুঝতে পারনি? আপনার সাথে আবার পরে কথা হবে, চলুন। আসমত, ফিরোজার বাবার বাসায় গেছিলেন। তারপর কিছু পেলেন? না স্যার। বাসাটা ভালো করে সার্চ করেছিলেন? জি স্যার। বাসার আশেপাশে? জি স্যার। ভদ্রলোকের সাথে কথা বলে কি মনে হয়েছে? খুব রকচটা মনে হচ্ছে স্যার। মিস্টার তরফদার, জি স্যার। আমি আপনার কাছে একটি কথা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে আপনি ডেড বডির মাথাটা কোথায় রেখেছেন? স্যার আমি কিভাবে বলবো স্যার? আমি কি খুন করছি যে স্যার আমি ডেড বডির মাথার খবর রাখতে পারবো? আপনি খুন করেছেন কিনা সেটা আমি জানতে চাইনি আপনার কাছে। আমি জানতে চেয়েছি আপনি ডেড বডির মাথা কোথায় রেখেছেন। স্যার সারা আকাশ ভরে বিদ্যুৎ চমকাইলো স্যার, আর ঠাটাটা পড়লো স্যার আমার বাড়ির উপরে যায় স্যার। ওই তোর বাড়ির উপরে ঠাটা পড়েছে, এবার তোর মাথার উপরে পড়বে, বেশি কথা বলবি না। আরে আল্লাহ,
স্যার কব্বর করে চাষি কান্দি করে আমার কবরে পূজা চলে এই অবস্থা স্যার। এটা বেশি কথা বলে, এটার কপালে দুঃখ আছে, এটা চোখ বাঁধে রাখান ওইদিকে। স্যার একটা কথা বলবো। আই কোনো কথা নাই। চলো না, স্যার জীবনে একটা জবর করি নাই। চলো চলো তো একটা জবর করি। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও কাইয়ুমের দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া মাথাটি খুঁজে পায় না। ঠিক 2 দিন পর কাইয়ুমের পোষা কুকুর বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে তার মুনিবের মাথা। খুঁজতে খুঁজতে একটি জায়গায় আটকে যায়, পা দিয়ে মাটি খুঁড়তে থাকে আর চিৎকার করতে থাকে। বিষয়টি এলাকার ছোট ছোট ছেলেদের চোখে পড়লে ওরা বড়দের খবর দেয়। ছুটে আসে অনেকে। দর্শক দেখতে থাকুন এরপর কি হয়। ভ্যান চালক আব্দুল মান্নানের বিচ্ছিন্ন মাথা খুঁজে পাওয়া না গেলেও পোষা কুকুরের সহায়তায় কাইয়ুমের মাথা পাওয়া গেল এলাকার রফিজের বাড়ির পাশে। এদিকে এলাকাবাসীর কেউ কেউ পুলিশকে জানায় এই হত্যাকাণ্ডে রফিজের ভূমিকা থাকতে পারে। কে এই রফিজ? তার বাড়ির পাশ থেকে কাইয়ুমের মাথা উদ্ধার হলো কেন? মাথা উদ্ধারের পর সে বাড়ি থেকে পালিয়ে গেল কেন? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে থাকে পুলিশ। এদিকে এক রাতে অজানা একটি নাম্বার থেকে দুর্গাপুর থানার ওসির কাছে ফোন আসে। দর্শক দেখতে থাকুন অজানা লোকটির সাথে ওসির কি কথা হয়। আচ্ছা, তুই বের কুকুর পালিয়েছিলি কেন? স্যার পালাই নাই স্যার, এই যে স্যারের কাছে বইছি স্যার। আমি স্যার ওই না আমার আত্মীয় বাড়িতে স্যার একটা ব্যবসায়ী কাজে লাগাই দিয়েছি। ব্যবসায়ী কোনটা কিভাবে করলি? রাত্রেবেলা কয়টা দিকে? স্যার কি কোন স্যার, এলাকার মধ্যে একটার পর একটা এরকম ঘটনা ঘটতেছে স্যার। এগুলা করতেছে কল্লা কাটা রাইতের বাহিনী স্যার। আমি তো তাকে সন্ধান জানি না।
ভাবি আরে এত বড় শুনশান খালি বাড়ি কেমন খা 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 করে শোনো একটু আকার ইঙ্গিতে বুঝাই দাও না একটু আলো আসা ছাড়া কেমনে যাই কো তুমি বিনে আকুলে প্রাণ থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু ভুইল না আমারে রে শোনো তুমি না তুমি শুধুই আমার হ্যাঁ মনে রেখো আর ওই যে কায়ুম মেম্বার আছে না তুমি দেখে নিও আমি ওর এই বাড়িতে অবাঞ্ছিত ঘোষণা করি ওরে আর এই বাড়িতে ঢুকতে দিব না একদম ঢুকতে দিব না তুমি না করলে সিরাজ ভাই এই বাড়িতে ঢুকবো না আইবো না আরে ওটা না ওর কথা না কিন্তু এখন কে ডাইলো আমার মনে হইতেছে কি যে মনে হয় আইসে কার মেম্বার আইসে বুঝছো ওটা তো কায়ুম মেম্বার না ওটা হলো টাইম মেম্বার শালাই ধরে ধরে আমি যখন আসি আমার পিস পিস হাঁটা দেয় আরে বসো তো। কিন্তু আপনার তো এই সময় আমার কথা না আপনি মানে আমার তো কইবেন যে আপনি আইবেন বা কিছু ও কই কি আছে বুঝো না এই তুই এই তুই এখানে কি করছ হ্যাঁ আমি এখানে কি করি ওই আপনি এখানে আইছেন কেন এই আমি এখানে কি জন্য আই তুই জানিস না জানি কিন্তু আজকে থেকে আপনার আসা যাওয়া সব বন্ধ মনে রাখেন এই তুই কেটা হ্যাঁ তুই কেটা আমার আসা যাওয়া বন্ধ আমি কেটা সময় মতো এমন কপালে নকশাই কে দেবো না সমাজে মান সম্মান নিয়ে চলতে পারে এই রফিস বেশি ফালাইস না বাড়তি টুকু সাইকেল হলাম আর চুপ যা সময় মতো দেখা যাবো কেটা করে সাইকেল দেয় সাপ দিয়ে ঘুমনে যা শোনো 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 তোমরা এখানে বই কোনো ঝগড়া করতে পারবে না বুঝছো এটা আমার ঘর এটা আমার বাড়ি যাও বাড়িতে বাড়ি যাও যাও তুমি যাও তুই বাইরে তুমি যাও এই তুই আগে আসিস যা তুই আগে যা আগে পরে কি তোর তো আমি অবঞ্চিত ঘোষণা করছি তুই বাড়িতে আসতে পারি না বাইরে তুই বাইরে আই বাইরেও তো আমি বাইরে উঠো হ্যাঁ আই উঠো তো যাও যাও চল চল তুই ভাই আমি বড় হই না আমি অনেক বেদবি করছি আর করুন না আমরা ক্ষমা করে দেন আসেন আমরা বুকে বুক মিলাই মিলা যাই তোর সাথে আমার কোনো আপোষ নাই হ্যাঁ আপোষ নাই আরে কই কি রে কই কি রে শালা কোনো আপোষ নাই বলে এই হ্যাঁ এই তুই কি করিস কি করি এই যে এই দেখ কি করতাছি এই চুপ যাও ছাড়ো তো কি করি হইতেছে না গেলাম হইতেছে না কি করি চিল্লানি দিবি হ্যাঁ চিল্লানি দিলে লোকজন আইলে তখন কি করুন তুই লুচ্চামি করতে আইসিস লুচ্চামি করতে ধরা খাইছিস আর আমি তোর এই যে আগে কহ আর কোন দিনে দিই বাড়ি হ্যাঁ হ্যাঁ দাঁড়া আগে তোর হাঁটুর বাড়িটা আগে ছুটে হয়ে গেলে ছাড়ো না হইছে এলাকে মনে হইল হ্যাঁ এলাকে মনে হইল ওই শালা কর তোরে কইছিলাম না তোর জন্মের মতো সায়স্তা কোনো বাপের নাম ভুলে যাবি প্রতিশোধ আমি নেবো কি প্রতিশোধ নিবি ও এখন তোর টেস্ট কমে নাই খারাপ তাইলে তোর শনাক্তকারী চিহ্নটা করে বাজন কও তো তুমি কি মারামারি করছো না হয়েছে কি মানে ওই সিরাজের কাছে আমি মেলা টাকা পাইতাম
পরে কথা কই শোন, তোর লগে দুইটা কথা আছে। আরে কথা দুইটা কিসের? কথা তো একটাই। শোনো, তুমি যেমন সাবেক মেম্বার তেমনি ফিরোজার সাবেক প্রেমিক হয়ে থাকবা, বুঝছো? এই যে তোমার যদি দেখার খুব খয়েশ জাগে তাহলে দুই চোখ বন্ধ করে কল্পনায় দেখবা আর বাস্তব প্রেমিক একমাত্র আমি। চুপ শালা 424 ছবি। ফিরোজার ঘরে যদি তুই আবার যাস সেই দিনই হবে শেষ বোঝাপড়া। একই ভুল তুমিও যদি করো তাহলে মনে রেখো ওইটাই তোমার জীবনের শেষ দিন। তোমার জীবনের কিয়ামত শুরু করে দেবো। এখন কই যাবে? যাও। এই তোর কথা মতো যাবো নাকি? হ্যাঁ তোর কথা মতো যাবো নাকি? যাইবে না? না। তাহলে এখানে খাড়ায় থাকো। শালার আরে ফিরোজা, পানো বন্ধুরে কি মনে কইরা ফোন দিলা রে? কি খবর ডার্লিং? হ্যালো জানু, তুমি কোথায়? আরে আমি তো বাড়ির পয়া রইছি। না, বলতেছিলাম যে বাসায় কেউ নাই তো, আইবা নাকি? আরে আসুম না মানে, তুমি খালি পয়া দাও, ও হুনি যাইতাছি। আরে না না, এখন না, তুমি রাত 9টার পরে এসো। কে ফোন দিছিল? এই না আব্বা, ওই আমার এক বন্ধু। এই রাখি, তোর সাথে আবার কিছু কথা আছে, তুই কোন আনা যাস না। আচ্ছা জান না। শোনো, আমি ওই যে ওখানে পলাইতেছি। হ্যাঁ, আপনারা দেখছেন ক্রাইম ফিকশন। নতুন ব্ল্যাক স্যান্ডেল। হাত দেখি, কাঁচ ভাঙবে, ক্রিকেটার হবে, ছক্কা মারবে। আঙ্কেল 2 হাতেই মারেন, কারণ পরের বলটাও ছক্কাই হবে। লক্ষ্য যদি হয় দ্বিগুণ উজ্জ্বল, তবে কাপড় কেন নয়? থ্যাংক ইউ আঙ্কেল। এলো রিন পাওয়ার হোয়াইট, কাপড়ের গভীর থেকে ময়লা পরিষ্কার করে কাপড়কে করে 2 গুণ সাদা। এই শোনো, রিন পাওয়ার হোয়াইট, দ্বিগুণ সাদা, দ্বিগুণ উজ্জ্বল। অনন্য আমাদের পৃথিবীতে জীবন আছে পানির কারণে। সেই পানিকে করেছি বিশুদ্ধ ও পানযোগ্য। জীবন প্রিয় ড্রিঙ্কিং ওয়াটার। জীবনী পানি, পানি জীবন। সময় অসময় ফ্রুটোময়। কখনো কখনো দাগ থেকে বেরিয়ে আসে সমস্যার সমাধান, আর চাটনির মতো কঠিন দাগও তুলে ফেলার জন্য আছে বার সাবান, লেবু ও নীলের শক্তি সম্পন্ন সার্ফ এক্সেল। সার্ফ এক্সেল, দাগ থেকেই দারুণ কিছু। আপনারা দেখছেন ক্রাইম ফিকশন।
বলে সারা ধর করে আসছিল স্যার। তো এই ফোনটা করার পরে স্যার আমার মাথায় একটা বুদ্ধি আসে যে কাইম নবীর লাশটাও যদি এরকম ঘর থেকে পল্লা আলাদা করে ওই জায়গায় স্যার ধরটা ফালায় রাখি, আর পল্লাটা যদি কোনোভাবে স্যার গায়েব করতে পারি, তাহলে এই পুরো ঘটনাটা স্যার অন্যদিকে মোড় নিব। এই জন্য স্যার আমি নিজে বাঁচার লেগে কেউ যাতে আমার সন্দেহ করতে না পারে, এই জন্য আমি এই কাম করছি স্যার। অন্যায় করছি বুঝতে পারিনি, মাফ করে দেন। আমার যদি ক্ষমতা থাকতো না, আমি গলা টিপে তোকে মেরে ফেলে তোর ঘর থেকে পল্লাটা আলাদা করে দিতাম। একটা ঠান্ডা মাথা খুব স্মুথ, ওর মামলা এমন ভাবে দেখবে যেন সারাটা জীবন তাকে পস্তাতে হয়, আর সে কোর্টে স্বীকারোক্তি জবানবন্দি দিবে। যদি একটি কথা মিথ্যা বলে ওর মাথা ধরা। অবশেষে রফিজের স্বীকারোক্তিতে বেরিয়ে আসে কাইয়ুম হত্যা রহস্যের জট। এলাকায় সিরাজের স্ত্রী ফিরোজার সাথে কাইয়ুমের একটি গোপন সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ওই সম্পর্ক চলতে থাকে। এক পর্যায়ে ফিরোজার প্রেমে পড়ে যায় রফিজ। একদিন কাইয়ুমকে ফিরোজার মাঝ থেকে সরে দাঁড়াতে বলে রফিজ, কিন্তু কাইয়ুম তা মানতে রাজি না। এই নিয়ে চলতে থাকে নানা রকমের হুমকি, পাল্টা হুমকি। ফিরোজার কাছ থেকে সরে না দাঁড়ানোয় ক্ষোভের জন্ম নেয় রফিজের। তাই একদিন শায়েস্তা করার উদ্দেশ্যে পরিকল্পনা অনুযায়ী ফিরোজাকে দিয়ে কাইয়ুমকে বাড়িতে ডেকে আনে। আগে থেকেই ওত পেতে থাকা রফিজ পেছন থেকে আক্রমণ করে কাইয়ুমের উপর। কাইয়ুম মাটিতে লুটিয়ে পড়লে আরেকটি ভয়ঙ্কর পরিকল্পনা করে রফিজ। কয়েকদিন আগে এলাকায় গলা কাটা লাশ পাওয়ার বিষয়টি মাথায় আসে রফিজের। তারপর পরিকল্পনা করতে থাকে কাইয়ুমের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে লুকিয়ে রাখলে বিষয়টি অন্য খাতে প্রবাহিত হতে পারে। আর সেই অনুযায়ী কাইয়ুমের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে বাড়ির পাশে মাটির নিচে লুকিয়ে রাখে। দর্শক, অপরাধী যতই ঠান্ডা মাথায় সূক্ষ্ম পরিকল্পনাই করুক না কেন, নিজের অজান্তেই সে কোনো না কোনো নমুনা রেখে যায়। তাই যে কোনো ধ্বংসাত্মক পরিকল্পনা করার আগে তার পরিণতির কথা ভাবুন। সিদ্ধান্ত নিন অপরাধ থেকে বিরত থাকার। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত। সমাজের বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধগুলো আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য হলো এই ঘটনাগুলো থেকে যেন আমরা আমাদের নিজ নিজ ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারি। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী বুধবার রাত 8:55 নতুন কোনো সত্য ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন।